ফেনীর সোনাগাজীর সেই আলোচিত নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড আবারও আলোচনায়। ২০১৯ সালে বিচারিক আদালত ১৬ আসামির সবাইকে ফাঁসির আদেশ দিলেও সম্প্রতি হাইকোর্টের চূড়ান্ত রায়ে বদলে গেছে দৃশ্যপট। ১০ জন আসামি সরাসরি খালাস পেয়েছেন। সবচেয়ে ভালো খবর যে কামরুন নাহার মনিও মুক্ত হয়েছেন, তবে এরই মধ্যে তিনি ভালোবাসার সংসার হারিয়েছেন। সে যাই হোক, আদালত থেকে ১০ জন খালাস পাওয়ার পর দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, তাহলে ঘটনার সময় মাঠ পর্যায়ে কী ধরনের তদন্ত আর কেমন সাংবাদিকতা হয়েছিল? নুসরাত হত্যাকাণ্ডের সময় চট্টগ্রাম ও ফেনী অঞ্চলে যিনি টক অব দ্য টাউন ছিলেন তিনি আর কেউ নন, সময় টিভির তৎকালীন প্রভাবশালী চট্টগ্রাম ব্যুরো প্রধান প্রমল কান্তি দে কমল, যিনি সবার কাছে কমল দে নামে পরিচিত। অভিযোগ উঠেছে সেই সময় আইনের তোয়াক্কা না করে একপেশে মিডিয়া ট্রায়াল বা গণমাধ্যমের মাধ্যমে কাউকে আগেই অপরাধী বানিয়ে দেওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল তার। ২০১৯ সালের সেই নৃশংস ঘটনার পর জনরোষের মুখে তড়িঘড়ি করে ১৬ জনকে ফাঁসির দড়িতে ঝোলানোর আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু আইনি চুলচেরা বিশ্লেষণ শেষে উচ্চ আদালত রায় দিয়েছেন, যেখানে পর্যাপ্ত প্রমাণের অভাবে ১০ জন ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো মামলার তদন্ত চলাকালীন গণমাধ্যম যদি বিচারের ভূমিকা নিয়ে নেয় তবে তাকে বলা হয় মিডিয়া ট্রায়াল। নুসরাত মামলার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল বলে স্থানীয় পর্যায়ে অনেকে অভিযোগ করেছেন। তৎকালীন প্রভাবশালী সাংবাদিক কমল দে ও তার টিম ঘটনার আসল সত্যতা অনুসন্ধানের চেয়ে নির্দিষ্ট কিছু পক্ষকে অপরাধী হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং তৎকালীন কিছু প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক চরিত্রকে আড়াল করতে অতি উৎসাহী রিপোর্টিং করেছিলেন বলে জোরালো সমালোচনা রয়েছে। উচ্চ আদালতের এই রায়ের পর তাই সেই প্রশ্নবিদ্ধ সাংবাদিকতা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমের কাঠগড়ায় উঠেছে। তবে কমলদের বিতর্ক শুধু ভুল বা একপেশে সাংবাদিকতাই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা অর্থাৎ BFIU কমলদের সহ দেশের ১০ জন সিনিয়র সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। একজন মাঠ পর্যায়ের সাংবাদিকের আর্থিক লেনদেন তদন্তে যখন রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাকে নামতে হয়, তখন বুঝতে আর বাকি থাকে না যে ক্ষমতার আড়ালে জল কতদূর গড়িয়েছিল। এখানেই শেষ নয়। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাংবাদিক কমলদের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর হামলা ও অপহরণের চেষ্টার গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল পেশাদার সাংবাদিকতার লেবাস পরে তিনি মূলত দলীয় ক্যাডারের মতো ভূমিকা পালন করেছিলেন এবং গণমাধ্যমে আন্দোলন নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের মদদ দিচ্ছিলেন। সে নিজের অপরাধ বুঝতে পেরেই তো পালিয়েছে, সেজন্যই অনেকেই তার বিচার চাইলেও সেটা হচ্ছে না। কমলদে বর্তমানে জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে সক্রিয় নেই এবং তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো দাপ্তরিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর কিছু আলোচনা বা গুঞ্জন অনুসারে তিনি বর্তমানে আত্মগোপনে বা অন্তরালে রয়েছেন বলে ধারণা করা হয়। যেহেতু কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা প্রাতিষ্ঠানিক সূত্রে তার বর্তমান অবস্থান বা কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তাই তার প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। পরিশেষে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আবেগের বশে বা কোনো মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে মিডিয়া ট্রায়াল করলে শেষ পর্যন্ত প্রকৃত বিচার বাধাগ্রস্ত হয়। আর কমলদের মতো প্রভাবশালী সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ হওয়া কিংবা আইনি জালে জড়ানো এই বার্তাই দেয়, সাংবাদিকতা যখন সত্যের পথ ছেড়ে ক্ষমতার চাটুকারিতায় রূপ নেয় তখন তার পতন অবশ্যম্ভাবী। আজকের এই পুরো ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত কি? নুসরাত হত্যা মামলায় নতুন রায় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আপনি কী ভাবছেন? কমলদের কী সাজা চাচ্ছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের অনুসন্ধানী কন্টেন্ট আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।